স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান ধরনের বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়েছে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে যুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন আপনাদের সঙ্গে নিয়ে। আজ আমার সঙ্গে আছেন ডেইলি টাইমস অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। ইলিয়াস ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে ৭১ জার্নালে। পুরো অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম অনলাইনে আমার সঙ্গে যুক্ত থাকবেন। সিরাজুল ইসলামকেও স্বাগত জানিয়ে রাখি। ইলিয়াস খান, যে খবরগুলো আজকে প্রধান শিরোনাম তার মধ্যে অন্যতম হচ্ছে আরপিও সংশোধন হয়েছে। এরই মধ্যে আরপিও সংশোধনে কয়েকটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। যেমন অনলাইনে যে মনোনয়নপত্র দাখিলের সুযোগ ছিল প্রার্থীরা পেতেন, সেটা বন্ধ হয়েছে। আরপিও নিয়ে আমরা আলোচনাটা জারি রাখবো। দারুণ করেছে যে জোটবদ্ধ যদি ইলেকশন করে যার যার প্রতীকে করতে হবে, এটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু এই আলোচনাটার গভীরে যেতে চাই, তখন নানান প্রসঙ্গ আসবে। আমরা একটু যুক্ত করে নেই আমাদের সহকর্মী নুরনবী সরকার, যিনি এই খবরটি কাভার করেছেন, তাকে। একই সঙ্গে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, তিনিও আমাদের সঙ্গে যুক্ত হবেন। নুরনবী সরকার, মোটা দাগে যদি একটু বলেন, গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো, অনলাইনে জমা দেওয়া যাবে না, মানে সশরীরে জমা দিতে হবে, ব্যাপারটা কি এরকম কিনা? নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে যে সংবাদ সম্মেলন করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ, তিনি যেরকম বলেছেন যে আমার কাছে যেটি প্রধান মনে হয়েছে যে ফেরারি আসামি যারা আদালত কর্তৃক ঘোষিত হবেন সেরকম ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এবং এর প্রেক্ষিতে সাংবাদিকদের পক্ষ থেকে একটি পাল্টা প্রশ্ন করা হয়েছে যে আপনি যখন এটা বলছেন, ধরেন নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনে যারা ছিলেন, তো তারা যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদেরকে ঠেকানোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে কি ধরনের আইনগত ভিত্তি আছে, অথবা সেটা কিভাবে করা হবে? তখন এই প্রশ্নের জবাবে আসলে তিনি বলেছেন যে টাইম উইল সে, এর বাইরে তিনি আর কিছু বলেননি। এছাড়া আরেকটি প্রশ্ন সাংবাদিকরা করেছিলেন যে সাংবাদিকরা ভোট কক্ষ যেটা বলা হচ্ছে, সেখানে যদি কোনো অনিয়ম বা বিচ্যুতি ঘটে থাকে, সংবাদকর্মীরা যদি ঢুকতে চান, তাহলে সেই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের অনুমতি নিতে হবে, এরকম কথা বলেছেন। তো সাংবাদিকরা জানতে চাইলেন যদি প্রিজাইডিং অফিসার আসলে অনিয়ম করে থাকে, তার অনিয়ম ধরার জন্য আমি তার কাছে অনুমতি চাইবো, তাহলে তিনি কি আমাকে অনুমতি দিবেন? এই প্রক্রিয়াটা কিভাবে নিষ্পত্তি হবে? এই প্রশ্নের জবাবে সানাউল্লাহ তিনি যেটি বলেছেন নির্বাচন কমিশনার, যে আসলে ভোটের অনিয়ম ধরাটাই প্রধান কথা নয়, সুষ্ঠুভাবে ভোট করাও আসলে তাদের পক্ষে গুরুত্বপূর্ণ। এই কারণে সাংবাদিকদের তারা এরকম বিধিবিধান করেই তারা ভিতরে প্রবেশ করতে দেবেন, তবে ভোট গণনার সময় সাংবাদিকরা প্রবেশ করতে পারবে, শেষ পর্যন্ত থাকতে হবে, এরকম কথা তারা বলেছেন। আর অনলাইনের যে বিষয়টি তিনি স্পষ্ট করেছেন যে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এটি প্রযোজ্য ছিল। তো কমিশন বিভিন্নভাবে বিশ্লেষণ করে দেখেছে যে জাতীয় সংসদ নির্বাচনে যদি অনলাইনে আবেদন প্রক্রিয়ার সুযোগটি রাখা হয় তাহলে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে। তার মধ্যে তারা যেটি বলেছেন যে প্রার্থীকে আবার ডেকে এনে যদি তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য নির্বাচন কমিশনের কাছে থেকে থাকে, হয়তো ওই প্রার্থী জানেন না, যেমন ধরেন বিএনপির অনেক নেতাই বিভিন্ন সময় মামলা খেয়েছেন, হয়তোবা তারা এখনো জানেন না যে তাদের বিরুদ্ধে মামলাটি রয়েছে। তো এরকম নানা রকমের সমস্যার কথা বলেছেন। তবে আমাদের কাছে যেটি অনুমান হয়েছে, যদি নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কেউ যদি অনলাইনে আবেদন করে দেয়, সেক্ষেত্রে প্রক্রিয়াটি আরো জটিল হতে পারে, এবং সেই মোটা দাগে এটাই আসলে মনে হচ্ছে। নুরনবী সরকার, এখন যে ধরুন যারা নমিনেশন পেপার সাবমিট করতে যায়, অনেক লোক নিয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে নানা ধরনের সংঘাত সংঘর্ষ হয়। সেক্ষেত্রে এখন যে তথ্য প্রযুক্তির যুগে এটি করলে কি ভালো হতো না? আপনি কি মনে করেন আসলে? হ্যাঁ, অনলাইনের কার্যক্রমটি যদি করে তাহলে সেটা ভালো হতো। আবার তারা যে যুক্তিটি দেখিয়েছেন যে তারা
অনলাইন প্রক্রিয়া বাংলাদেশে যেহেতু সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনগুলো হয়েছে তারা সেই নির্বাচনে নানা রকমের অনিয়মের কথা বলেছেন। তার মধ্যে এখানেও নানা ধরনের ত্রুটি বিচ্যুতি ছিল, এরকম কথা বলেছেন যে যারা এটার সঙ্গে জড়িত ছিলেন, বিশেষ করে নির্বাচন কর্মকর্তা, তাদের অভিজ্ঞতার আলোকে এবং কমিশন বিভিন্ন রকমের তথ্য বিশ্লেষণ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে একজন ব্যক্তি যখন এখানে আসবেন তাকে নিয়ম শৃঙ্খলা এবার মানতে হবে এবং তারা সে বিষয়ে কঠোর থাকবেন। তারা এটি বলেছেন যে এবার নির্বাচনে কিন্তু পোস্টার নন্দবী সরকার, আপনি সময় দেখেছি, তো সেই বিষয়ে থাকবেন তারা আমাদের সঙ্গে? স্পষ্ট করে কিছু বলেননি যে এবার পোস্টার বিহীন ভাবেই আসলে তাদেরকে নির্বাচন করতে হবে। তবে অনলাইন প্রক্রিয়া সারা দুনিয়াতেই চলছে, তারা আবার এই তথ্য বলেছেন, এই কথাও বলেছেন যে নন্দবী সরকার, আপনি থাকবেন আমাদের সঙ্গে? আমি একটু ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে একটু যদি যুক্ত করে নেই। জি, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আমরা আলোচনা করছি মূলত আরপিও সংশোধনী, যেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে ইলেকশন কমিশন থেকে। অনেকগুলো পরিবর্তন, অনেকগুলো মানে নতুন বিষয় যুক্ত আছে। সেখানে অন্যতম যে আমরা আলাপ করছিলাম যে অনলাইনে যে মানে নমিনেশন পেপার সাবমিটের যে বিধানটা ছিল সেটা এবার বাতিল করা হয়েছে। সেই জায়গায় ইলিয়াস খানুর প্রশ্ন রাখছিলেন যে এটা করলে ভালো হতো কিনা, মানে এটা থাকলে, কারণ এটার তো আসলে অনেক অপব্যবহারের আশঙ্কাও আছে, বা অনেক জমায়েত করে অনেক মানুষ গিয়ে নানা, বা কেউ কাউকে আটকে দিল, যেতে দিল না, প্রভাব তৈরি করলো, সে পরিস্থিতিও তো তৈরি হতে পারে। কি দেখেন? ধন্যবাদ। এইরকম যদি পরিস্থিতি, তাহলে ইলেকশন তো ভালো হবে না। যদি মানুষ, যদি ক্যান্ডিডেটে যদি স্বতঃস্ফূর্তভাবে মনোনয়ন জমা দিতে পারে, বাধার সৃষ্টি করে, তাহলে ইলেকশনটা ভালো হবে বলে আমি মনে করি না। আমি মনে করি আমার 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 ধারণা, দৃষ্টিভঙ্গিতে, এটা আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, আমি জানি না দলের কীভাবে চিন্তা করবে। আমি মনে করি নির্বাচনটা ফ্রি ফেয়ার, আমার দল চায় ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল ইলেকশন। এখন এখানে ধরেন আপনার কুড বি বোথ, কারণ আপনি অনেক এত উচ্চ শিক্ষা নাই, তার কোনো শিক্ষা নাই, কম্পিউটার সম্বন্ধে ধারণা নাই, ইন্টারনেট সম্বন্ধে ধারণা নাই, অনলাইন সম্বন্ধে ধারণা নাই, সে কীভাবে দেবে? সে হয়তো ফর্মটা ফিল আপ করবে, আরেকজনে দেখাবে ফিল আপ করার জন্য। আর এখানে তো দেখা যায় কোন দোকানে যাবে, দোকানে দিয়ে একটা কম্পিউটার দোকানে গিয়ে, কারণ নিজের কম্পিউটারে নেয়, হয়তো দোকানে গিয়ে ফিল আপ করলো, ভুল করার পর মানুষ বাতিল হয়ে গেলো। আবার ধরুন ওখানে তো হইতে পারে এরকম, ঠিক আছে, একটা এলাকার মধ্যে হয়তো 2-3 জায়গায় হয়তো অনলাইন ফিল আপ করতেছে, তারে অন্য প্রার্থী কী করলো, যে টাকা পয়সা দিয়ে দিল যে ওরা যদি ফর্মটা ফিল আপ করে ভুল লিখে দিও, তাহলে কী হবে বলেন? যে ইলিয়াস খান কোনো প্রশ্ন যদি আমি মনে করি প্রথম হলে যদি এগুলো নিশ্চয় দিতে হবে, প্রার্থী নিশ্চয় দিতে হবেই, ভোটার নিশ্চয় দিতে হবে। আমাদের যে প্র্যাকটিস আমরা দেখতেছি দীর্ঘদিন থেকে, যে ইলেকশনের আগে দেখেন, এই আমাদের অভিজ্ঞতা যেটা, 1 সপ্তাহ আগে থেকে পুলিশ যা অ্যারেস্ট করে বিরোধী দলের এজেন্টদেরকে, বিরোধী দলের কর্মীদেরকে অ্যারেস্ট করে, এমনকি এজেন্ট ফর্মটা দিতে হয় নাকি আগে দিতে হবে, এই সিস্টেম চালু করছে। ছোটখাটো জিনিস যারা ইলেকশন করে তারা বুঝবে, ভালো বেশি বুঝবে এটা। ইলিয়াস খান একটা প্রশ্ন করতে চাইছেন আপনাকে। আমি জাস্ট আমার একটা মতামত দিই। আমার মনে হয় যেটি বলা হয়েছে যে অনলাইনে করতে পারবে না, অনলাইনে কিন্তু সুবিধাও আছে। খোকন ভাই কিছু অসুবিধার কথাও বললেন, কিন্তু আমাদের দেশে যে এত মানুষ এই নির্বাচনে এইগুলো যখন দাখিল করতে যায়, আমরা কিন্তু বিভিন্ন সময় দেখেছি, যেটা আপনিও বললেন, যে নিজেদের মধ্যে মারামারি হয়, অন্য প্রার্থী আরেকজনকে যেতে দিতে চায় না। এই ঝঞ্ঝাটগুলো কিন্তু এড়ানো যেত আমি মনে করি অনলাইনে থাকলে। জি। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আমি মনে করি দুটোই থাকা উচিত। জি, আপনি যে প্রার্থী হয়তো তারপরে ভোটারে নিশ্চয় দেবে কে, নিরাপদে দেবে কে, এজেন্ট যেটা গত কয়েক বছর সিস্টেম চালু করছে, আগের দিন দিতে হবে, এজেন্টের নাম দিতে হবে। যে আমরা এজেন্টের নাম দিয়েছি 18 সালে, মনে আছে আমার, ওই এজেন্টের লিস্টটা দিয়েছি পুলিশের কাছে। পুলিশ রাত্রে গিয়ে আওয়ামী লীগ কর্মী আর পুলিশ যায় ওরে অ্যারেস্ট করছে, বা এরকম দৌড়াইছে আর কি, সে আর ভয় এলাকায় আসেনি। পরে আমার এজেন্ট খুঁজে পাচ্ছি না আমি। জি, মানে আরেকটা বিষয় খুব মোটা দাগে যেটা মনে হচ্ছে, যে এটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা সবার মধ্যেই আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইত্যাদি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান জায়গায় মানে মিথ্যাচার, অপবাদ, অপতথ্য
ভুল তথ্য বা উদ্দেশ্যমূলক তথ্য এগুলো ছড়ানোর একটা একটা চেষ্টা, এটা আশঙ্কা করছেন সব জায়গা থেকে। সেটা সেটা নিয়ে মূল কিছু ভয়টা বিধান- ওখানে মধ্যে ইউর রাইট, মূল ভয়টা ওখানের মধ্যে। ফেসবুক আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, দেখা যায় যে অমুক নির্বাচন করবে না, উনি কার জানিয়ে দিয়েছেন, তার বক্তব্য দেখা দিল, এই দিয়ে বক্তব্য দেখা দিল, তার ফটো দেখা দিল, কি অবস্থা! তখন তার জনপ্রিয় যা ছিল হঠাৎ করে ডাউন হয়ে যাবে গিয়া। মানে অনেক কিছু আছে না, ওটাকে নিয়ন্ত্রণ কীভাবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কি নিয়ন্ত্রণ কীভাবে জি। করা যায়, এটা নির্বাচন কমিশনের তাদের এই খরচার মধ্যে, আইনের মধ্যে থাকা উচিত। নূরনবী সরকার, আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য আছে কিনা এই বিষয়ে? মাহবুবউদ্দিন খোকনের কাছে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও। মাহবুদ্দিন খোকন সাহেবের সঙ্গে একটি বিষয়ে আমি একমত। প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এটা বলেছেন যে আসলে আমরা এই কারণে উদ্বিগ্ন যে এআই দিয়ে আসলে যে ধরনের কাজগুলো করা হবে সেগুলো প্রোটেকশন করার মতো সক্ষমতা নির্বাচন কমিশনের হাতে এখনো নাই। হয়তোবা তারা ফেব্রুয়ারিতে যদি ভোট হয় এর আগে হয়তোবা সেই সক্ষমতা তারা অর্জন করবেন, যারা আসলে আপনার এক্সপার্ট আছেন তারা হয়তোবা সেটা নিয়ে আসবেন। আজকে যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যদি নির্বাচনী আচরণবিধি কেউ ভঙ্গ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে, ওখানে যদি ভঙ্গ হয়ে থাকে, নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই প্রার্থীদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তারা আরেকটি বিষয় স্ক্রুটিনি করার জন্য যেটি সংগ্রহ করেছে, অর্থাৎ একজন প্রার্থীর সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো রয়েছে বা পেজগুলো রয়েছে সেগুলো তারা নির্বাচন কমিশনের হলফনামার সঙ্গে কিন্তু জমা দিতে হবে তথ্য যখন তারা সাবমিট করবে, এরকম আরপিওতে আজকে তারা সংশোধনের কথা বলেছে। এবং সেখানে ব্যাখ্যা করে বলা হয়েছে যে একজন প্রার্থী তার ভেরিফাইড অ্যাকাউন্টের বাইরে যখন কোনো কিছু আসবে তখন তাদের সেটি স্ক্রুটিনি করা সম্ভব হবে। আর যদি ভেরিফাইড অ্যাকাউন্টে সেটি থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ভয়ের বিষয় মাহবুদ্দিন খোকন ভাই যেটা বললেন, আসলে এটা ভয়ের, যে খোকন ভাই এটা বলেননি এমন করে একটা তথ্য প্রযুক্তির এই এআই গুলো ব্যবহার করে এমন এক ভিডিও ছাড়া হলো, সঙ্গে সঙ্গে দেখা গেছে এলাকায় তাৎক্ষণিক সংঘাত লেগে গেল, জনপ্রিয়তা কমে গেল, ভোটের জি। মাঠে প্রভাব পড়লো। তো জি। এটা আসলেই উদ্বেগের। এটা আসলে আর- প্রার্থীদেরকেও সচেতন থাকতে হবে। না না, এভাবে নূরনবী সরকার, এটা কি প্রতিরোধ করার কোনো ব্যবস্থা নির্বাচন কমিশন নিবে, কিছু বলেছে? নতুন কোনো প্রযুক্তি এনে বা অন্য কোনো উপায় করা যায় কিনা? ফেক করে কি করবে আপনি? ফেসবুকে এগুলো ধর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করবে না, সে ধরেন তার ফেক অ্যাকাউন্ট থেকে করবে, বাইরে থেকে করবে, দেশের বাইরে থেকে করবে, বিদেশ থেকে করাবে, এটা খুব কঠিন। এখন না, এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেরকম করে কোনো কিছু বলা হয়নি যে আমরা এই টেকনোলজি ব্যবহার করে এটা প্রোটেক্ট করবো। এই কারণে এখনো পর্যন্ত ভয়ের। আর প্রধান নির্বাচন কমিশনার নিজেও বলেছেন যে এখন পর্যন্ত তাদের হাতে সেরকম মেকানিজম নেই এই টেকনোলজি ব্যবহার করে যে আসলে এখন পর্যন্ত অপরাধগুলো হবে নির্বাচনকালীন সময় সেগুলো জি। কিভাবে প্রতিহত করা হবে, মোকাবেলা করা হবে, সেটি নিয়ে তারাও চিন্তা ভাবনা করছে। আচ্ছা, এই আলোচনাটা আমরা একটু কন্টিনিউ করতে চাই। এটি খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এসেছি। এটা আসলেই খুব আশঙ্কার, সবাই আশঙ্কা করছেন এটা নিয়ে। নূরনবী সরকার, আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। মাহবুবউদ্দিন খোকন, আপনি একটু থাকবেন, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আরেকবার একটু ফিরবো। দর্শক, আপনাদেরকেও আশা করছি একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি ৭১ জার্নালে এই আলোচনায়। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আমরা দেখছিলাম এই মুহূর্তের নিউজ চ্যানেলগুলোর শিরোনাম। আমাদের সঙ্গে আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক, এবং একই সঙ্গে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বিএনপি নেতা। আমরা যে আলোচনায় ছিলাম সেখানে যদি একটু ফোকাস করি, আপনি নিজে একজন আইনজীবী, আইন পেশায় আছেন। এই যে মানে এআই বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একটা মানে আশঙ্কা সব জায়গায়, এটা বন্ধ করার উপায় এখন পর্যন্ত খুব বেশি কারোর মাথায় এসেছে বলে সেটা মনে হচ্ছে না। সেই জায়গা থেকে আইনিভাবে মানে আপনি কি দেখেন? আমরা একটু যদি ধন্যবাদ। যেটা হলো যে কারো ভেরিফাইড ফেসবুক থেকে যদি সে দেয়, যদি তাকে আপনি ধরতে পারতেছেন, ফেক যদি আপনার ইয়ে থেকে ফেসবুক থেকে দেয় বা অন্যভাবে দেয়, ইয়ে করে যদি, বা এআই যদি করে, আপনি কীভাবে করবেন এটা? আমাদের ধরেন এই টেকনোলজি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে এই টেকনোলজি সম্বন্ধে খুব একটা বোধহয় ডেভেলপমেন্ট এখন আসে না, এরকম মানে স্পষ্ট ধারণা আসে নাই। তা আমাদের যেটা হতে পারে, আমাদের তো নির্বাচন কমিশনের সেই সামর্থ্য নাই, সেটা বুঝতেছি। কিন্তু পুলিশের কিন্তু কিছু ইয়ে আছে, বোধহয় সিস্টেম আছে, তারা লোকেট করতে পারে বা
পুলিশের একটা সেল আছে নিশ্চয়ই, আর গভর্নমেন্টের আর্মিরও একটা সেল আছে। এরা খুব খুব ওয়েল ইকুইপড। তারা কিন্তু আপনার এইসব লোকেশন বা জি ফেক আইডেন্টিফাই করতে পারে। নির্বাচন কমিশনের আর্টিকেল 126 অনুযায়ী অফ দ্য কনস্টিটিউশনে নির্বাচনের সময় তো সকল রাষ্ট্রের সকল নির্বাহী বিভাগ কিন্তু নির্বাচন কমিশনের অধীনে থাকে। তারা যদি আগে যদি সেভাবে এটাকে আরও স্পষ্ট গ্রহণ করে এবং সেনাবাহিনীর যে ইয়েটা আছে, সাপোর্ট আছে, ওই সাপোর্টটা নেয়, টেকনোলজি সাপোর্ট নেয়, তাদের যে মডার্ন যে টেকনিকগুলো আছে, পাশাপাশি পুলিশেরও আছে, সেটা তারা মানে কিন্তু এটা তো কঠিন আসলে, একের পর এক যদি এরকম আক্রমণ আসতে থাকে আপনি কতগুলো আটকাবেন কিভাবে? এগুলো তো প্রত্যেক নির্বাচন, সারা দেশের প্রত্যেক নির্বাচনে এগুলো ফেস করতে হবে, শুধু আমাদের দেশে নয়, অন্য দেশে ফেস করতে হবে সব জায়গায়। মানে তাদের অভিজ্ঞতাগুলো আসলে একটু একটু নেওয়া দরকার মনে হয় আমাদের। ইলিয়াস খান যদি কোনো কিছু যুক্ত করতে চান নির্বাচনে। আমি যুক্ত করতে চাই এটুকুই যে এই ধরনের অপপ্রচার বা মিথ্যা প্রচার যারা করতে চায় এদেরকে চিহ্নিত করার জন্য প্রয়োজনে নির্বাচন কমিশন একটা নিজস্ব ইউনিট করতে পারে। যে খোকন ভাই যেটি বললেন, যেটা আর্মির আছে, পুলিশের আছে, এর সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন কিন্তু একটা ইউনিট করতে পারে বলে আমি মনে করি। র্যাবেরও আছে, সোফার আই নো র্যাবেরও আছে, মডার্ন টেকনোলজি আছে, বিকজ ওরা ইয়েতে আর্মির আছে, যেটা ইয়েতে আপনার এই আগের আওয়ামী লীগ ক্ষমতার সময় নিউ ইয়র্কে একটা হলো, একটা মেলা হয়েছিল, সেই মেলার মধ্যে আমাদের সেনাবাহিনীর প্রধান গেছিল, আজিজ শেখ আজিজ গেছিলেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু ইকুইপমেন্ট তারা কিনেছে, সোফার আই নো, মানে আমার মানে এই আলোচনাটা আমাদের মনে হয় নির্বাচন পর্যন্তই আসলে জারি রাখা উচিত। আমরা মানে এটা থেকে এটা আসলে খুব মানে সহজে এটা ভুলে যাওয়ার বিষয় নয়, সহজে মানে এটা সমাধান করতেই হবে, করতে পারতে হবে, সেটা যেভাবেই হোক, ভোটারদের সচেতন করে হোক। আর আমি যেটা বললাম যে নির্বাচন কমিশন একটু সচেতনতামূলক প্রচারণাও চালাতে পারে, হ্যাঁ, যে এরকম জিনিস আপনার সামনে আসতে পারে, শুনলেই যদি বিশ্বাস না করে এক ধরনের মানে নিজে যাতে যাচাই করার একটা মানে সেই সচেতনতা। ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আরেকটি খবর একটু নজরে এসেছে, এটাও খুব শিরোনাম হয়েছে অনেকগুলো সংবাদ মাধ্যমে, একাত্তর টেলিভিশনে ছিল। 400 এএসআই নিয়োগ হতে যাচ্ছে নির্বাচন সামনে রেখে, 4000, এবং এর সঙ্গে প্রশাসনও বড় ধরনের রদবদল। একজন রাজনীতিবিদ হিসেবে মানে কি মন্তব্য করবেন, কি দেখেন? দেখেন, আমাদের আমরা অনেক কথা এক্সপ্লেন করে যাচ্ছি দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে ইলেকশন নিয়ে। আমাদের রাজনৈতিক দলগুলো কর্মকাণ্ড করে 5 বছর, নির্বাচনের সময় প্রত্যেক সময় একটা ঝগড়া লাগে, বিভেদ লাগে, কনস্পিরেসি হয়, তারপর সবাই নিয়ন্ত্রণ নিতে চায়, ইলেকশনটা নিয়ন্ত্রণ নিতে চায়, সরকার থাকুক, বিরোধী দলে থাকুক, যে হোয়াট এভার যাই হোক। এটা মানে আসলে ওইদিকে থেকে ফোকাসটা চেঞ্জ করতে হবে জনগণের নিকট। কনস্পিরেসি থেকে বা এইসব কলা কৌশল দেওয়ার নির্বাচনটা প্রভাব না করে, কোন নিয়ন্ত্রণ না যদি জনগণের কাছে যেতে চায়, পপুলার প্রার্থী দেয় রাজনৈতিক দলগুনা, তাহলে আপনার ধরেন আমার মনে হয় এগুলো অনেকটা ডিফিকাল্টিস ফেস করতে হবে না। প্লাস হলো মানুষই কিন্তু প্রোটেকশন দেবে ইলেকশনটা, ফেয়ার ইলেকশন। আমরা উই হ্যাভ টু হ্যাভ এ ফেয়ার ইলেকশন, ফ্রি ইলেকশন। অ্যাটলিস্ট দিস টাইম আমার মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেবের মতন একজন নাম করা ব্যক্তিত্ব, নভেল প্রাইজ পাওয়া ব্যক্তিত্ব, তার অধীনে আর 24-এর গণ আন্দোলন, এত আত্মহতি বা 15 বছর এত লোক গুম হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, হামলার শিকার হয়েছে, আমরা সবারই কিন্তু এখন অ্যাকচুয়ালি মানে ফাইনাল জায়গায় চলে আসা উচিত। ইউ হ্যাভ টু বিলিভ অন ডেমোক্রেসি, ইউ হ্যাভ টু এনশিওর করতে হবে ফ্রি ফেয়ার ইলেকশন। ধরেন আপনার রাজনৈতিক কর্মীদের, আমি একজন রাজনীতি কর্মী, আমি ছোটোবেলা থেকে রাজনীতি করি, আমি সবসময় কিন্তু এভাবে চিন্তা করি, আমি সোশ্যাল ওয়ার্ক করি, সোশ্যাল ওয়ার্কে আমার দল কোনো ক্ষমতা থাকবে, কোনো বিরোধী দল, ইট ডাজন্ট ম্যাটার, আই এম কমিটেড টু দ্য পার্টি খারাপ সময় আমি থাকবো, ভালো সময় থাকবো। এই রাজনৈতিক কর্মীদের এই চিন্তা ভাবনা করা উচিত। আসলে আমাদের যে সংস্কার কমিশন সম্বন্ধে আমি অনেক বলি, বেশি সমালোচনা করতে চাই না, আর অনেক সমালোচনা করছি, এটা কিন্তু মৌলিক কোনো পরিবর্তন আনে তারা। আমার ধরেন নির্বাচনী রাজনৈতিক দলগুলোর যে এটা নিয়ে তো অভিযোগ আছে যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেনি, কোনো সংস্কার এখানে আনে নেই। এখন প্রত্যেক যেমন আপনি ধরেন এই যে ইংল্যান্ডের মতো জায়গায় যেখানে ডেমোক্রেসি, এখান থেকে আমরা আনছি দেশে বা ফলো করতেছি, 1 বছরের ক্যান্ডিডেট ঠিক হয়ে যায়। তো ওখানে যেটা করছে আপনার লোকাল ডেলিগেটদের ভোটে হয়,
ভোট হওয়ার পক্ষে 2জন বা 3জন সিলেক্ট করে দেয়, তার পারে ওখান থেকে সিদ্ধান্ত নেয় প্রায়োরিটি বেসিসে। আমাদের দেশে তো এই যে সিস্টেমগুলো যদি ওপেন থাকাতে কি শেষ মুহূর্তে এসে কে প্রভাব বিস্তার করে, লবি করে, এটা করে ওটা করে, টাকা পয়সা আপনি চাইলে আলোচনায় অংশ নিতে পারেন, যুক্ত করতে, প্রশ্ন করতে পারেন, এগুলো থেকে আমরা অ্যাভয়েড করতে হবে। মন্তব্য থাকে। তারপর ধরেন মানুষকে মেন্টালি সেট আপ করতে হবে। যেমন ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়ার মানে ডেমোক্রেসি বা বিদেশি ডেমোক্রেসি, বাইরের ডেমোক্রেসি, এটা কি প্রোটেকশন দেবে, এর রিজার্ভ করে দেয়, এটা সাপোর্ট দেয় জনগণ সাপোর্ট দেয়। মিডল ক্লাস অলওয়েজ এটার জন্য আপনার অলওয়েজ তারা একটা সবসময় তারা কেয়ারফুল থাকে, প্রোটেকশন দেয় ডেমোক্রেসি। এবং আমাদের মাইন্ডসেট আপটা মানুষের সবার মধ্যে এটা আসছে না। 4000 এসআই নিচ্ছে, এটা কোনো বড় ঘটনা না। এসআই নিচ্ছে, এটা ধরেন আপনার যদি নিলে ভালো কথা, কিন্তু আপনার যোগ্য না চিন্তা করে ইলেকশনের জন্য আপনি সবাই প্রমোশন দিয়ে দিলেন, তাদের যোগ্যতা বিবেচনা করলেন না, সেটাও হোল পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু খারাপ ফল হতে পারে। আবার যদি মনে করেন যে একটু আপনি যাচাই বাছাই করে এসআই নেন বা প্রমোশন দেন অসুবিধা নাই। যদি সবাই কোয়ালিফাই করে, সবাই যদি আপনার কোয়ালিফাই হয়, যদি এক্সপিরিয়েন্স সেভাবে হয়, যদি অসুবিধা নেই। কিন্তু ধরেন ঢালাও যদি প্রমোশন দিলেন বা নিয়োগ দিলেন আপনি তাদের ছাড়া, ওদের কোয়ালিটি ছাড়া, কোয়ালিটি ভেরি ইম্পর্টেন্ট। কেন এটা ধরেন আপনি ইলেকশনের পরে দেশ চলতে হবে না, বলছে তো 2000 আসবে সরাসরি নিয়োগ আর 2000 প্রমোশনের বেসিস। হ্যাঁ, এখন এগুলা রাষ্ট্রের দায়িত্ব থাকবে। এরা সরকার যাবে, সরকার আসবে ডেমোক্রেসি সিস্টেমে। মানে আপনি চিন্তা করতে হবে নিয়োগ দেওয়ার সময় কোয়ালিফাইড লোকজন হয় আর কি, লোকজন। আর চিন্তা করতে হবে এখন এসআই আপনার নেবেন, এখানে আসলে কিন্তু দেশে কোটি কোটি মানুষ বেকার এবং লক্ষ লক্ষ উচ্চশিক্ষিত মানুষ বেকার, ইঞ্জিনিয়ার বেকার, ডাক্তার বেকার, সায়েন্টিস্ট বেকার। এই দেশে এই ধরনের এসআই এখন যে ক্রাইমগুলো হইতেছে, আপনার ক্রাইমগুলো সব ট্রাইম। এটা আপনি ধরুন আগের মতন ওই যে প্রমোটেড এসআই দিয়ে সবগুনা, বা আনলেস সামার ইজ এক্সেপশনাল, হয়তো সামার দিলে অসুবিধা নেই। এইসব ক্রাইমগুলো ইনভেস্টিগেশন করে তাদের জন্য টাফ পরে। যদি কোনো প্রশ্ন থাকে এর মধ্যে করতে হবে, আমার খুব আর 2-3 মিনিটের মধ্যে। আমি যেটি বলছি যে এসআই নিয়োগ খুব বিরাট কিছু হয়ে যাচ্ছে তা না, আসলে আন্তরিক হতে হবে। নির্বাচনটি, এটা তো বলা হচ্ছে যে নির্বাচনকে সামনে রেখে, বাট শুধু 4000 এসআই হলেই যে নির্বাচন ভালো হয়ে যাবে সেটি না। এটি সরকারের আন্তরিকতা থাকতে হবে, প্রশাসনের আন্তরিকতা থাকতে হবে এবং রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা থাকতে হবে। এটি যদি নির্বাচনের পরে কাজ করবে তো দেশের, জি মাথা রাখতে হবে। দেশে পুলিশিং করবে না, ইলেকশন টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট হবে না তো। সো ইউ হ্যাভ টু গো ফর কোয়ালিটি অ্যাজ ওয়েল। ঠিক, যে এরা তো পরবর্তীতে দায়িত্ব পালন করবে। জি 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 আগে যেরকম অনেক সময় গত 15.5 বছর একদম দলীয় বিবেচনায় এই নিয়োগগুলো হয়েছে, তার বাবা দাদা ফ্যামিলি অন্য কেউ অন্য দল করে কিনা তাদেরকে নেওয়া হয়নি। যদি আওয়ামী লীগ যারা করেছে তাদেরকে নেওয়া হয়েছে এবং ছাত্রলীগের সার্টিফিকেট ব্লাড গ্রুপ দেখে। জি জি সেটি যেন না হয়, সেটি আমরা আশা করতে চাই। জি, এরকম হওয়া উচিত না। জি, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, অনেক ধন্যবাদ আলোচনায় যুক্ত হবার জন্য আজকে 71 জার্নালে। দর্শক, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব। এই আলোচনাটা এখানেই আমরা সমাপ্ত রাখছি। আমরা পরের আলোচনা নিয়ে ফিরব। আমরা তার আগে পত্রিকার খবরগুলো, আমরা হেডলাইন আগামীকাল যে পত্রিকাগুলো আপনাদের হাতে যাবে সেগুলো আমরা দেখে নেব। এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি 71 জার্নালে। কুড়িলে আজকে সড়ক অবরোধ ছিল পোশাক শ্রমিকদের এবং সেটা নিয়ে সারা ঢাকা শহরে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে, ভোগান্তি হয়েছে মানুষের। ট্রাফিক পুলিশকে বিকল্প পথের ব্যবস্থা করতে হয়েছে। আমরা শিরোনামটা দেখছি, এটি কুড়িলে সড়ক অবরোধ, পোশাক শ্রমিকদের যানজটে ভোগান্তি। এটা আসলে সবসময় হয়, আমরা দেখি যে আন্দোলন সংগ্রাম হলে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। দুর্ভাগ্য আমাদের। আপনি দেখবেন যে যারাই আন্দোলন করতে নামে, যেমন এই সরকার আমলে 400 বেশি আন্দোলন হয়েছে পর্যন্ত, তাও 1 সপ্তাহ আগে বা 15 দিন আগে হিসাব। প্রথমে শাহবাগ বন্ধ করবে, না হয় মহাখালী বন্ধ করবে, মানে যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ, যেখান থেকে মানুষ চলাচল করে, মানে সাধারণ মানুষকে উপেক্ষা করা হয়, তারা যাতে দুর্ভোগ সৃষ্টি হয়, দুর্ভোগ সৃষ্টি হলে সরকার যাতে দাবি মেনে নেয় এই আশায় তারা এগুলো করে। এই যে মনে আছে আমাদের এই যে তিতুমির কলেজ, তারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে পুরো ঢাকা শহর 5 দিন কলাপস করে একদম অচল হয়েছিল। আমরা একটু অতিথি যুক্ত করে নেই। ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম, নগর বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে যুক্ত হবেন। আচ্ছা, এই যে রাস্তা বন্ধ করে যে আন্দোলন, একটা আমাদের ঐতিহ্য, দীর্ঘদিন ধরেই আমরা এটি করি, কিছু হলেই আমরা রাস্তায় নামি।
এইটার কিছু সুবিধা আছে, কারণ চাপ সৃষ্টি করার একটা কৌশল, খুব দ্রুত আসলে রেজাল্ট পাওয়া যায় এই ধরনের আন্দোলনগুলোর, এবং একটা ঐক্য তৈরি করা যায় রাস্তায়। এটা বন্ধ করতে ভালোও লাগে, রাস্তা বন্ধ করতে যারা আন্দোলন করেন তাদের। তো জনদুর্ভোগ তৈরি হয় ব্যাপকভাবে, অর্থনৈতিক ক্ষতি হয়, এবং আইনশৃঙ্খলা সমস্যা ইত্যাদি সহ এর মানে সব খারাপ দিকটাই বেশি। মানে সেই জায়গা থেকে আসলে একটু মন্তব্য করবেন, কি দেখেন কিভাবে এর কোনো বিকল্প কি আসলে আছে, সমাধান আছে? জি, ধন্যবাদ। আসলে এখন তো আমাদের সচরাচরই আমরা বিভিন্ন ধরনের আন্দোলন দেখি। তো আন্দোলনকে তার গতি মাত্রা বাড়ানোর জন্য বা মানুষের নজরে আসার জন্য বা কর্তৃপক্ষের কাছ থেকে সুবিধা আদায়ের জন্য এই রাস্তাগুলা অবরোধ করা এখন একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। বাট আসলে প্রতিবাদের ভাষা তো বিভিন্ন রকম হতে পারে। এটা জনসচেতনতার বিষয় যে আমি শুধু আমার দাবিটা আদায় করব, কিন্তু সারা শহরে বাস করে 2 কোটি মানুষ, তো সেই মানুষের কি হবে? তো এত মানুষের বসবাস এই শহরে, তো আসলে আমরা যে ইনফ্রাস্ট্রাকচার দেওয়া প্রয়োজন সেই পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার দিতে পারিনি। আমাদের যে পরিমাণ রাস্তাঘাট প্রয়োজন ছিল, আমাদের যে পরিমাণ কমিউনিকেশনের সুবিধা থাকার কথা ছিল, গণপরিবহন সহ অন্যান্য সুবিধা, তো সেই পরিমাণ সুবিধা আমরা শহরে এনশিওর করতে পারিনি। তার মধ্যে কোনো একটা জায়গায় যদি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়, সেটা সমগ্র শহরকেই একেবারে চলাচলের অযোগ্য তৈরি করে ফেলে এবং বসবাসের জন্য এটা খুবই দুর্বিষহ হয়ে দাঁড়ায়। তো এখানে দাবি দেওয়া তো মানুষের থাকবে, এটা তাদের মৌলিক অধিকার, কিন্তু জনদুর্ভোগের কথা মাথায় রেখে যদি এই আন্দোলনগুলো হতো, এবং এখানে না, জনদুর্ভোগের কথা চিন্তা করলে তো আসলে আন্দোলনটা সফল করা যাচ্ছে না, কারণ যাদের বিরুদ্ধে আন্দোলন আমরা মানে কর্তৃপক্ষের বিরুদ্ধে করি, কর্তৃপক্ষ তো আসলে নজরে নেয় না যদি জনদুর্ভোগ না হয়, চাপ তৈরি না হয়। সেই জন্য আমরা রিপিটেডলি জনদুর্ভোগ তৈরি করতে হয়, করেই যাব আমরা মনে হয় এটা পণ করেছি। যতগুলো আন্দোলন হয় হলেই রাস্তা বন্ধ করবে আগে, অন্য কোনো ব্যবস্থার আগে প্রথম প্রেস ক্লাবের সামনে বন্ধ করবে, না হয় শাহবাগে বন্ধ করবে, না হয় এই মহাখালী বন্ধ করবে, যেখানে সুবিধা, যেখানে বেশি মানুষ চলাচল করে। বন্ধ করার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। ধরুন ঢাকা থেকে অনেক দূরের একটা ইউনিভার্সিটির কোনো সমস্যা হলো, ছাত্ররা কিন্তু আগে বন্ধ করবে যে মেইন যে রাস্তাটা, বা অন্য কোনো শ্রমিকরা আন্দোলন করছে তারা কিন্তু সেই তার যে কারখানার পাশে যে রাস্তাটা সেটি কিন্তু বন্ধ করবে না, এসে বন্ধ করবে যাতে ঢাকা অচল করা যায়। না, কিন্তু তাদেরও তো যুক্তি আছে, যারা আন্দোলন করছেন তাদের যুক্তি এরকম যে ধরেন 5 দিন ধরে একটা ঘটনায় আন্দোলন হলো, সেই আন্দোলনটা তেমন আমলে আসলো না। যখন ওই আন্দোলনটা যমুনা অভিমুখে গেল, তখন এটা আসলে ব্যাপকভাবে আলোচনা তৈরি হয়, বা রাস্তা বন্ধ করে দিল, শাহবাগ বন্ধ করে দিল, তারপরে কর্তৃপক্ষ রিয়াক্ট করে। কিন্তু মানে এটা মানে আমি একটা কথা বলছি রাষ্ট্রের বিরুদ্ধে, মানে রাষ্ট্রের কাছে আমি কোনো দাবি করছি, সেটা যদি একজন মানুষও হয়, সেটাও যদি রাষ্ট্র রিয়াক্ট করে সঙ্গে সঙ্গে, মানে এই কালচারটাও তো নেই আমাদের। না, এই রাষ্ট্র তো সহজে রিয়াক্ট করতে চায় না, সহজে দাবি দেওয়া শুনতে চায় না। চূড়ান্ত পর্যায়ে ঠিকই বলেছেন, যখন চূড়ান্ত পর্যায়ে যায় সচিবালয় ঘেরাও করে, যমুনা ঘেরাও করে, প্রধান প্রধান সড়কগুলো বন্ধ করে দেয়, তখন কিন্তু তারা শোনার চেষ্টা করে, আগে কিন্তু শুনতে চায় না। দাবি মানার ক্ষেত্রে কিন্তু আসলে দাবির যৌক্তিকতার ব্যাপার আছে, যে আমি কি চাচ্ছি, এই চাওয়াটা কি আমার আসলে কতটুকু অধিকারের বিষয় আর কতটুকু আমার মানে অতি মূল্যায়িত বিষয়টা। তো এই জায়গাগুলা আমাদের আসলে বিবেচনা করতে হবে যে আমি একটা কিছু চাইছি, কিন্তু এটা কি আসলে এই মুহূর্তে আমার চাওয়ার বিষয় কিনা। তো সেই জায়গাগুলো বিবেচনা করতে হবে। আর যার কাছে চাওয়া, তার ওইখানে মানে বিভিন্ন ভাবে যাওয়া যায়। শুধু যে রাস্তা বন্ধ করলে দাবি দেওয়া মানা হয়, তাহলে তো আপনার এই যে 400 যে আন্দোলনের কথা বলতেছেন, তো সবগুলো তো কি মানা হয়েছে? কারণ সবগুলো তো মানার মতো ছিল না হয়তোবা। না, কিন্তু এই আজকের আন্দোলনটা যদি আমরা একটু রাস্তা বন্ধ করে রাখলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দাবিতে, আসলে কি বিশ্ববিদ্যালয়ে দেওয়া সম্ভব হয়েছে? কারণ এটার সাথে লিঙ্কেজ আছে, অনেক কিছুর লিঙ্কেজ আছে। তো হয়তো বা ভবিষ্যতে দিতেও পারে, কিন্তু এই মুহূর্তে সেই পরিস্থিতি হয়তো নেই। কাজে রাস্তা বন্ধ করলে যে দাবি দেওয়া আদায় হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু তেমন না। আর আমি কি নিয়ে দাবি করছি সেইটারও একটা ব্যাপার আছে। আমি অন্যকে দেখলাম যে সে একটা দাবি তুলেছে, তো ওই ধরনের কোনো কিছু আমিও আমার জায়গায় থেকে চাওয়া শুরু করে দিলাম। কিন্তু এইখানে আসলে এখন আমাদের একটা অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার তৈরি হয়েছে। এখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানকার আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র দাবির চেয়ে
দেশের সামগ্রিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে এখন আমাদের যে মৌলিক যে বড় কাজগুলা, সেই কাজগুলাকে যদি সম্পাদন করতে হয় তাহলে আসলে বৃহত্তর স্বার্থে অনেক ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করার প্রয়োজন বলে আমি মনে করি। তো দাবি দেওয়া তো অনেক দাবি দেওয়া, যেমন এই দাবিটা, এটা ছিল বেতন ভাতা পরিশোধের দাবিতে আন্দোলন। এখন বেতন ভাতা তো আসলে জনগণও দিবে না, রাষ্ট্রও দিবে না, এটা দিবেন তার মালিক। তিনজন মালিকের বিরুদ্ধে দেখলাম যে বোধহয় ইন্টারপোল নোটিশ করেছে যে তারা বেতন না দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন, রাষ্ট্রও দিবে না, জনগণও দিবে না, তাদের তো বেতন পেতে হবে। এবং সরকারের উপর যখন চাপ পড়বে তখন মালিক পক্ষকে ধরার চেষ্টা করবে। কিন্তু যদি এটা এরকম হতো যে যদি কোনো একটা যাওয়ার জায়গা থাকতো, যে সেখানে গেলেন, সঙ্গে সঙ্গে সেই কর্তৃপক্ষ খুব রিয়াক্ট করলেন এবং ওই মালিকদেরকে ডেকে সমাধানের যদি উদাহরণ থাকে, তাহলে তো এটা কিছু হতে পারত। আর এখানে আমাদের সংকটগুলো আরও একটি কারণ আছে, উনি ভালো বলতে পারবেন। আমাদের ঢাকায় কিন্তু পর্যাপ্ত জায়গা নেই, রাস্তাঘাট নেই। একটা আধুনিক নগরীতে 25% রাস্তা থাকতে হয়, সেখানে আছে 7%। আমরা সেটা আর 5 বছর আগের হিসাব। 7% সে অধিকাংশ দখল করে রেখেছে নানা ধরনের দোকানপাট, ফুটপাত দিয়ে আপনি হাঁটতে পারবেন না। আগে তো যানজট ছিল ঢাকা, এখন কিন্তু জনজট শুরু হয়েছে। আপনি দেখবেন যে কারওয়ান বাজার দেখেছি, আপনি 2-3 মিনিটের রাস্তা করতে পারবেন না, আপনি যে ফুটপাতে উঠবেন আপনি সুযোগ পাবেন না, মানুষ আসতেছে আপনি যেতেই পারবেন না। মানে জনজট শুরু হয়েছে এখন। আর মানুষ যে কোথাও গিয়ে আন্দোলন করবেন সেই জায়গাটাও তো নেই, নানা সমস্যা আছে। রাস্তা ছাড়া ফাঁকা জায়গা কোথায়? না, সেটাই তো, এগুলো নানা কারণে এগুলো হচ্ছে এখন। জি, ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম, আপনাকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা এই আলোচনাটা এখানে রাখতে চাই। এর পরে আমরা একটু আলোচনা করব কুয়ালালামপুরে, রাজধানী মালয়েশিয়ায়, সেখানে 770 জনকে আটক করা হয়েছে। একটি জুয়ার পরিচালনা করা হচ্ছিল সেখানে, ঝটিকা অভিযানে। সেখানে বাংলাদেশি আছেন, অনেক বাংলাদেশি আছেন। সেই খবরটি নিয়ে আমরা বিরতির পরে একটা আলোচনা করব। ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি 71 জার্নাল। এবার একটু যুক্ত করে নিতে চাই মোস্তফা ইমরান রাজু, আমাদের সহকর্মী, মালয়েশিয়ার প্রতিনিধি, একই সঙ্গে অভিবাসন বিশেষজ্ঞ শরীফুল হাসান, তাকে একটু যুক্ত করে নিচ্ছে। আপনাদের স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। শুরুতে রাজু, একটু জানি যে যাদেরকে আটক করা হয়েছে, বিশেষ করে বাংলাদেশি যে 377 জন, তাদের বিরুদ্ধে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদেরকে এখন রাখা হয়েছে কোথায়? হ্যাঁ, ধন্যবাদ ভাই। যাদেরকে আটক করা হয়েছে আমি আগেই জানিয়েছি যে তাদেরকে পুত্রজায়ায় যে হেডকোয়ার্টার আছে সেখানে প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদেরকে তাদের কাগজপত্র আরো যাচাই বাছাই শেষে আজ কিন্তু অনেককে ছেড়েও দেওয়া হয়েছে, যাদের কাগজপত্র ওই সময় ছিল না কিন্তু পরবর্তীতে যাচাই বাছাই বের হয়ে এসেছে যে তার বৈধ ডকুমেন্টস আছে, এমন অনেককে কিন্তু আজ ছেড়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এরপর তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলো কিন্তু আস্তে আস্তে প্রকাশ করা হবে, যে কারো বৈধ ডকুমেন্টস নেই, কেউ যে মালয়েশিয়ায় প্রবেশ করেছে সেই কাগজপত্র তার কাছে নেই, অথবা সে জাল কোনো ডকুমেন্টস দেখিয়েছে, এই ধরনের অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আনা হবে। একই সঙ্গে অনেকে আছে যার বৈধ কাগজপত্র কিন্তু সে অবৈধভাবে অন্য কোনো জায়গায় কাজ করছে, এই যেটাকে মালয়েশিয়ার ভাষায় বলে যে কিজা সালা, বা মানে এক কোম্পানিতে এসে অন্য কোম্পানিতে কাজ করা, এই ধরনের অভিযোগ। ইলিয়াস খান, কোনো প্রশ্ন? আমার প্রশ্ন, এখন বাংলাদেশি লোকজন বেশি ধরা পড়েছে, তাহলে কি মালয়েশিয়ায় যারা অবৈধভাবে আছে বাংলাদেশি লোকের সংখ্যা কি বেশি? দেখুন, মালয়েশিয়ার অভিবাসীদের ভিতরে এখন কিন্তু বাংলাদেশের সংখ্যা সবচেয়ে বেশি, যেটা গেল বছরে হয়েছে। এর আগে কিন্তু ইন্দোনেশিয়া ছিল। তো বৈধ লোকের সংখ্যা যেমন বেশি, তেমনি অবৈধ লোকের সংখ্যাও বাংলাদেশিদের তুলনামূলক বেশি। এবং যে এরিয়াতে মূলত অভিযানটা চালানো হয়েছে, এই এরিয়াতে কিন্তু বাংলাদেশিদের আধিপত্য বেশি এবং তাদের বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্য বেশি, সেখানে বাংলাদেশিরা কর্মরত বেশি হয়। জি, শরীফুল হাসান, মানে এটা নিয়ে শুরুতে আসলে কি মন্তব্য করবেন? অভিবাসী জীবন নিরাপদ করতে আমাদের আসলে মানে সেই দেশের আইন, সেই দেশের সামাজিক আচার,
এগুলোর এই সমস্ত জ্ঞানের অভাবের কারণ এটা নাকি অন্য কোনো কারণ আছে? না, ধন্যবাদ। আসলে এটা জ্ঞানের অভাব বা সেগুলো হচ্ছে বড় বিষয় না। আপনি যদি দেখেন এখানে 770 জনকে আটক করা হয়েছে। 770 মধ্যে 377 জন বাংলাদেশি, মানে প্রায় অর্ধেকই বাংলাদেশি। কেন এদেরকে আটক করা হয়েছে যদি আপনি কারণগুলো দেখেন, তাহলে হচ্ছে আসলে এদের পরিচয়পত্র পাওয়া যায়নি, তার আসলে যতদিন থাকার কথা তার অতিরিক্ত সময় ছিল, আনডকুমেন্টেড ছিল। মানে সিম্পল কারণ এমন না যে তারা খুব ক্রাইম করেছে, এমন না যে বড় অপরাধী, তা কিন্তু না। এই যে সিম্পল কারণ, তার যে কদিন থাকার কথা থাকেনি, আনডকুমেন্টেড সে কেন হয় বা কিভাবে হয়, এই প্রশ্নের উত্তরের মধ্যে আপনি পাবেন আসলে সংকটের কারণটা কি। মালয়েশিয়ায় সরকারের মানে এই মাইগ্রেশন কস্ট ছিল কখনো 37,000 টাকা, কখনো 78,000 টাকা, কখনো 87,000 টাকা। কিন্তু যাওয়ার জন্য এক একজন কর্মী দিতে হয় 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা, কারণ সিন্ডিকেট, অনিয়ম, দুর্নীতি। এখন ধরুন আপনি 6 লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গিয়েছেন, আপনি মাসে কাজ পাননি বা মাসে আপনি বেতন পেয়েছেন 15,000 টাকা, তো আপনার তো থাকতে পারবেন 2 বছর, আপনার তো 2 বছরে 2 লাখ টাকা আপনি তুলতে পারেন না। আপনি তখন কি করবেন? বাইরে থেকে জমি জমা বিক্রি করে ধার দেনা করে কি দিচ্ছেন, আপনি তখন অতিরিক্ত সময় থাকবেন। অতিরিক্ত সময় যখন আপনি থাকবেন 2 বছরের বেশি, আপনি আনডকুমেন্টেড, আপনি গিয়ে কাজ পাচ্ছেন না, আপনি বাঁচার জন্য অন্য জায়গায় কাজ করছেন। বাংলাদেশেরই মূলত সিম্পল, সে গিয়েছে বৈধভাবে, কিন্তু তার এই খরচ তুলতে পারেনি বলে সে অনিয়মিত থাকে। এবং মালয়েশিয়া নিয়ে আমার প্রায় 2 দশকের সাংবাদিকতা জীবনে প্রথম অসংখ্য করেছি অনিয়ম রিপোর্ট করতে গিয়ে দেখেন বারবার মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ। 1997 সালে বন্ধ, 2009 সালে বন্ধ, 2018 সালে বন্ধ, 2022 সালে বন্ধ, এখন বন্ধ। বারবার বন্ধ হয় হচ্ছে মালয়েশিয়া বলে যে আগের সিস্টেমটা ত্রুটিপূর্ণ ছিল, আমরা একটা ভালো সিস্টেম করব, এবং সেই ভালো সিস্টেমের নামে আরো বেশি দুর্নীতি হয় এবং আরো বেশি অনিয়ম হয়। এবং যে অনিয়মের সঙ্গে আমি একাধিকবার অনুসন্ধান প্রতিবেদন করে দেখেছি, মালয়েশিয়ার রাজনীতিবিদ থেকে আরম্ভ করে বাংলাদেশের রাজনীতিবিদ সবাই জড়িত। আপনি আওয়ামী লীগ আমলে প্রথমবার 10 জনের এবং পরের বার 25 জনের একটা সিন্ডিকেট হয়েছে, যেখানে এমপি থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে অন্তত 24 থেকে 25,000 কোটি টাকা এখানে অনিয়ম হয়েছে। আপনার এক একজন কর্মী নিবন্ধনের জন্য যেখানে 2,000 টাকা লাগার কথা, লেগেছে 1,07,000 টাকা। মানে আপনার 1,05,000 পার কর্মী নিবন্ধনে মালয়েশিয়া আপনার পাচার হয়ে গেছে। এবং এটা শুধু এই আমল তা না, আপনি এর আগে যদি আগের সরকার আমলে যান, বিএনপির আমলে কলিং ভিসার নামে এই একই রকম দুর্বৃত্তায়ন হয়েছে। প্রতিবারই এই কর্মী নিয়োগের জন্য যে অনিয়ম বাণিজ্য, দুঃখটা কি জানেন, বাংলাদেশের সরকার পরিবর্তন হয়, সিস্টেম পরিবর্তন হয়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন, সে কৃষক বলেন, প্রবাসী শ্রমিক বলেন, গার্মেন্টস শ্রমিক বলেন, তাদের জীবনে কোনো ভাগ্য পরিবর্তন হয় না। তাদেরকে নিয়ে এই রাষ্ট্রের আমলা বলেন, রাজনীতিবিদ বলেন, তাদের দুর্বৃত্তায়ন, অনিয়ম, দুর্নীতি সবসময় চলতে থাকে। এবং মালয়েশিয়ায় এই প্রবাসী শ্রমিকদের কেন, ইলিয়াস ভাই প্রশ্ন করছিলেন যে বাংলাদেশিরা কেন, সব সময় যত লোক মালয়েশিয়ায় থাকে বাংলাদেশি, তার একটা বড় অংশ থাকে মানুষ, তারা অবৈধ হয় না, তারা থাকে অনিয়মিত, তার কাগজ থাকে না, নথি ঠিক থাকে না। এবং এর কারণটা কখনোই এই যে গত 20-25 বছর 30 বছর ধরে চলছে, কখনোই অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট, 1,000 কোটি টাকা পাচার, এই কারণে কখনোই যে রাষ্ট্রের এই যে ধরেন 78,000 টাকা খরচ সরকার নির্ধারণ করে গেল, 5.5 লাখ টাকা দিয়ে যে গেল, আমার রাষ্ট্র কি ঘুমিয়েছিল? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কি ঘুমিয়েছিল? বিএমইটি কি ঘুমিয়েছিল? দূতাবাস কি ঘুমিয়েছিল? এই যে 18,000 কর্মী যেতে পারলো না গত 1 বছরের বেশি সময়, এর মধ্যে 2 দফা সরকার পরিবর্তন হয়ে গেছে, 3 দফায় আপনি তারিখ পরিবর্তন দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার একাধিকবার বলেছেন তারা যাবে, তারা টাকাও ফেরত পায়নি, তারা যেতেও পারছে না। মানে প্রত্যেকটা সরকার তাদেরকে নিয়ে মুখের কথা বলবে। এর কি কোনো সমাধান নেই? আমি যতদূর জানি প্রত্যেকটা এই রাষ্ট্রের, বাংলাদেশে এমন কোনো সংকট নাই যেটা পৃথিবীর আর কোথাও হয়নি। প্রত্যেকটা সংকটের সমাধান আছে। সমাধান আপনি চান না, ক্ষমতা যারা যায় তারা সবই একই দুর্বৃত্তায়ন, একই লুটপাট, একই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে বলে আপনি সমাধান চান না। কারণ আপনি আগেও যেই লোকগুলো দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, সিন্ডিকেটের সঙ্গে জড়িত ছিল, যাদের কারণে আপনি বাজার বন্ধ হয়, আপনি ঘুরে ফিরে তাদেরকেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মধ্যে আনেন। মানে যেই সিস্টেমের কারণে এই দুর্নীতি হয়, সেই সিস্টেমের লোক বছরের পর বছর ধরে সব আমলে আমরা তারাই দেখি করে। তো আপনি তো চান না, আপনি কি চান এই রাষ্ট্রের অনিয়ম, দুর্নীতি বন্ধ? আপনি ভূমি অফিস বলেন, আপনি সেবার জটটা বলেন, বাংলাদেশে কোন সংকটটার সমাধান গত 54 বছরে একটা হয়েছে? আপনি আলাপ শুনবেন সে আইয়ুব খান আমল থেকে সব সরকার আমল, যে থাকুক দেশটা, তারা কখনো সিঙ্গাপুর, কখনো থাইল্যান্ড, উন্নয়নের জন্য শেষ নাই। কিন্তু বাস্তবে সাধারণ মানুষের ভাগ্যের যে পরিবর্তন, দুর্ভোগের যে পরিবর্তন, আপনি যান ভূমি অফিসে, সার্ভার বন্ধ। আপনি যান আপনার যে স্বাস্থ্যের দপ্তরগুলোতে,
হাসপাতালে আপনার কোন মানে সংকটের সমাধান হচ্ছে? শিক্ষা দপ্তরে যান, আপনি ঘুষ, দুর্নীতি, অনিয়ম, এই গত 54 বছরে কোনো সংকটের কি সমাধান হয়েছে? আমি নাগরিক হিসেবে দেখি না। সব সরকার আমাদের গালি শুনতে হয়, বাস্তবতা হচ্ছে আমরা চাই না। সমাধান যদি আপনি চান, রাতারাতি 2, 3, 4, 5 মাসের মধ্যে সমস্যার সমাধান করে সম্ভব। আপনি তো চান না সমাধান, আপনি চান এই সংকটগুলো থাকুক, এই দুর্বৃত্তপনা চলুক, আপনার আমলের লোকগুলো খালি চেঞ্জ হোক, আপনার টাকা আয় হোক। এই টাকা অতীতেও রাজনীতিবিদদের হাতে গেছে, এখনো রাজনীতিবিদদের হাতে যায়। তাহলে সমাধানটা মানে আমরা যদি একটু মানুষের সামনে আনি যে এগুলো সমাধান, তাহলে এই মানে কি কি করতে হবে সেগুলো? দেখুন, আপনার মানে আমরা তো মালয়েশিয়া যারা বেড়াতে যায় তারা হয়তো আমরা টুইন টাওয়ারটা দেখি, ভাবি যে মানে খুব উন্নত দেশ, কিন্তু আপনি মালয়েশিয়া বাংলাদেশিরা এক রুমের মধ্যে যেভাবে গাদাগাদি করে থাকে, তাদের থাকার পরিবেশ, তাদের খাওয়ার পরিবেশ, এই গত বছরে যদি আপনি দেখেন, মানে মালয়েশিয়ার সংসদে কয়েকদিন আগে প্রশ্ন উঠেছে তখন মালয়েশিয়ার সংসদে জানানো হয়েছে যে তারা 2022 সালে আপনার প্রায় 21,000 এবং 23 সালে 23,065 জন লোককে আপনি মানে প্রতি বছর গড়ে 20-25 হাজার লোককে তারা পাঠিয়ে দিয়েছে। এই যে পাঠিয়ে দেয় 20-25 হাজার লোককে কিভাবে পাঠায় আপনি জানেন? মানে আমি মালয়েশিয়ার এয়ারপোর্টের ছবি তুলে মানে সেটা দেখিয়েছে, হাতে শেকল পরায় আপনি তাদের ডিপোর্টেশন সেন্টারে রাখা হয়, রতান মানে এমনভাবে বেত মারা হয়, আপনি কোনো কারণে আনডকুমেন্টের জন্য মারতে পারেন না, ভয়ঙ্করভাবে বেত মারা হয়। আপনি কুকুর, বিড়াল, গরু, ছাগলের সাথে এই আচরণ করা হয় না, যেই কারণটা বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে করা হয়। মানে আপনি তো আপনার আমরা রাষ্ট্র বাংলাদেশ হিসেবে কখনো তো আমরা শক্ত প্রতিবাদ করিনি যে তুমি আমার নাগরিক সাথে কেন করছো, বরং আমরা মিলে আমাদের এই নাগরিকদের বিক্রি করা, তাদের দাস প্রথার মতো জীবনযাপন করাটা আমরা চাই। সমাধান আপনি চান, মাথা উঁচু করে মালয়েশিয়াকে বলেন যে আমি এই প্রক্রিয়ায় কর্মী পাঠাবো না, আমার কর্মীর সাথে তুমি অসম্মান করবে না, আমি তোমার সিন্ডিকেটের মধ্যে কর্মী পাঠাবো না। বাংলাদেশি কর্মীদের কেউ দয়া করে নেয় না, যে কাজটা বাংলাদেশিরা করে ওই কাজ মালয়েশিয়ানরা করবে না, পৃথিবীর আর কোনো দেশের নাগরিকরা করবে না, সেটা মধ্যপ্রাচ্য হোক, মালয়েশিয়া হোক। তো আমরা ভাবি যে আমাদের দয়া করছে না, আমাদের কর্মীরা 3D মানে সবচেয়ে ডার্টি, সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে ডিফিকাল্ট কাজটা করে, এবং এই কাজ করার জন্য গত 16 বছরে প্রায় 54,000 বাংলাদেশি বিদেশে প্রাণ হারিয়েছে। এমন কোনো দিন নেই ঢাকা এয়ারপোর্টে 20 থেকে 25 জনের লাশ না আসে। আপনি এই যে মানে এই জন্যই বলছি, আপনি সংকটের সমাধান চান কিনা? সংকটের সমাধান চাইলে ফিলিপিনোদের তো সংকট হয় না, শ্রীলঙ্কানদের তো সমস্যা হয় না, এমনকি দক্ষিণ এশিয়ার দেশ নেপালও এখন তাদের নাগরিকদের অধিকার বিষয়ে সচেতন। একমাত্র আমরা আমাদের নাগরিকদের সম্মান করি না, নিজেদের দূতাবাসে, নিজের দেশে, নিজের এয়ারপোর্টে হয়রানির শিকার হয়, তাই পৃথিবীর অন্য দেশ এই হয়রানির শিকার হয়। তাকে হাতে হাত কড়া পরিয়ে রাস্তার মধ্যে বসিয়ে রাখা হয়, শিকল দিয়ে তাকে এয়ারপোর্টে আনা হয়, এবং আপনি রাষ্ট্রীয় কোনো প্রতিবাদ কখনো শুনবেন না। শরীফুল হাসান খুব মানে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা আসলে কি বলবো, আমার কিছু বলার নেই। মোস্তফা ইমরান রাজু, এই 377 জন যে আটক হলেন, এরপরে বাংলাদেশ এম্বাসি বা বাংলাদেশ কমিউনিটি কোনো ধরনের তৎপরতা কোনো মানে কি কি করেছে তারা, বা কি নাকি কিছুই করবে না, করেনি? আসলে বাংলাদেশ হাইকমিশন এই ধরনের অভিযানের পরে সাধারণত কিছু করেন না। আর মালয়েশিয়ার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এই যে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে এখন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে, তাদেরকে আদালতে ওঠানো হবে। একেবারে শেষে যখন তাদের সাজা শেষ হয়ে যাবে তখন একটা তালিকা পাঠানো হবে হাইকমিশনে যে এই মানুষের সাজা শেষ হয়ে গিয়েছে, তাদেরকে দেশে পাঠানোর জন্য যে বিমান টিকিট দেয়া এবং যে প্রক্রিয়া তারা বাংলাদেশি কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য তাদেরকে হাইকমিশনকে জানানো হয়। তারপরে কিন্তু তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়। তো কমিউনিটির আসলে এখানে কিছু করার সুযোগ নেই, সুযোগ রাখেনি মালয়েশিয়া আসলে। আর এটা যে শুধু বাংলাদেশিদের জন্য হচ্ছে এমন না, এই অভিযানে কিন্তু অন্যান্য দেশের। যদি ইলিয়াস খান আপনার কোনো প্রশ্ন থাকে? প্রশ্ন, হাসান যে সমস্যাগুলোর কথা বললেন খুব হৃদয় বিদারক। আসলে এই মানুষগুলো প্রতারিত হয়ে যায়, এই যেমন নেপালের যে মানুষজন যায় অনেক কম খরচে, আমি যতদূর জানি ভারতে যারা যান, শ্রীলঙ্কায় যারা যান, বিভিন্ন দেশে। এবং তিনি খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে বাঙালি কমিউনিটি বিভিন্ন জায়গায় যে কাজ করে এটি কিন্তু ওই দেশের লোক করবে না। বাঙালিরা যা বাংলাদেশের লোকজন যা করে মানুষের লোক করবে না। এই ইউরোপে যারা যায়, বাংলাদেশের মানুষজন যা করে ওই দেশের লোক তারা করবে না। সেসব দেশে কিন্তু প্রয়োজন আসে মানুষের, কিন্তু আমাদের এখানে অব্যবস্থার কারণে সব কিছু ভণ্ডুল হয়ে যাচ্ছে। আমরা চিন্তা করি একটা গ্রামের মানুষ 5 লাখ 5.5 লাখ টাকা সহায় সম্পত্তি, সুদ,
অনেক কিছু করে জোগাড় করে। ঠিক, তাকে তো অবৈধ হতেই হবে, তাছাড়া ফেরার বাঁচার সুযোগ নেই। অনেক এই আলোচনাটা আমরা এখানেই শেষ করতে চাই। শরীফুল হাসান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য, এবং মোস্তফা ইমরান রাজু, আপনাকে যুক্ত হবার জন্য ধন্যবাদ কুয়ালালামপুর থেকে। দর্শক, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পরে আমরা আরেকটি বিষয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে চিকুনগুনিয়া খুব ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে দেশে। 100 জন পরীক্ষা করলে অন্তত 30 জনের চিকুনগুনিয়া শনাক্ত হচ্ছে। এটা খুবই উদ্বেগজনক বলছেন। আমরা সেটা নিয়ে অতিথিকে যুক্ত করব। ইলিয়াস খান, মানে 4টা হাসপাতালের তথ্য, মানে আমি এটা যখন এই খবরগুলো একটু পড়ছিলাম, যে 30% নমুনায় চিকুনগুনিয়া শনাক্ত হচ্ছে। চিকুনগুনিয়ায় মানুষের মৃত্যু হার খুব কম, সেটা ঠিক আছে, কিন্তু এই রোগটা দীর্ঘস্থায়ী একটা মানে উপসর্গ রেখে যায়, এবং সেটা ডাক্তাররা বলছে যে এটা খুবই উদ্বেগজনক। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পরীক্ষা করার মতো কিট আমরা 2017 সালের পরে কিনিনি। এটা এই দৃষ্টিতে সবচেয়ে কার দাম কম জানেন? সাধারণ মানুষের। হাসপাতালগুলো নিশ্চয়ই আপনি দেখবেন যে ঢাকা মেডিকেলে, আমি জানি না সম্প্রতি গিয়েছেন কিনা, শয়ে শয়ে মানুষ বসতে পারছে না। ভালো মানুষের যদি কোনো কারণে যায়, মোটামুটি আধা ভালো মানুষ, তিনি কিন্তু সুস্থ হয়ে আসতে পারবেন না হাসপাতালে। এ ফ্লোরে ঘুমাচ্ছে, বিড়াল হেঁটে যাচ্ছে। অনেক সরকারি মেডিকেলে এই চিত্র আছে। চিন্তা করুন যে দেশে প্রতি বছর রোগটি হয় আমরা জানি, কিন্তু এটি চিহ্নিত করার যে কিট, সেটি আমরা কিনছি না। অথচ স্বাস্থ্য খাতে কিন্তু হাজার হাজার কোটি টাকা ব্যয় হয় এবং হাজার হাজার কোটি টাকা লুটপাটও হয়। আমরা মাঝে মাঝেই গণমাধ্যমের কল্যাণে সেটা, ড্রাইভারের 100 কোটি টাকা, একটু আগে হাসান বলে গেছে না, কোনো কিছুই ভালো হচ্ছে না, সব কিছু ধ্বংস হয়ে গেছে আমাদের দেশে। আমি জানি না এই দেশের ভবিষ্যৎ কী। আমরা খুব আশা করেছিলাম যে এবারে অভ্যুত্থানের পর সব কিছু বোধহয় ঠিক হয়ে যাবে, অন্তত ভালোর দিকে যাবে। ঢাকায় এখন রিক্সা আগে যেখানে একটা ছিল সেখানে এখন 3টা। ঢাকায় আপনি চলতে পারবেন না। এই যে ধরুন যে ভিআইপি সড়ক যেগুলো বা ইম্পর্টেন্ট সড়ক যেগুলো, সেগুলো কিন্তু রিক্সায় চলতে পারতো না। তো এখন এই যে নতুন রিক্সা বেরিয়েছে, চলছে, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কেউ কিছু করতে পারছে না। তো সব ক্ষেত্রে স্বাস্থ্য খাত বলেন, ইমিগ্রেশন খাত বলেন, এই যে আমাদের শ্রমিকরা বিদেশে যায়, সব ক্ষেত্রে একটা অচল অবস্থা চলে, একটা খারাপ অবস্থার দিকে যায়। আগে যা খারাপ ছিল এখন আরও বেশি খারাপ হচ্ছে। আমি জানি এগুলো কীভাবে ঠিক হবে। আমরা একজন অতিথি যুক্ত করে নিতে চাই একটু, অধ্যাপক ডাক্তার SM ইউনুস আলী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তাকে যদি একটু যুক্ত করে নিতে পারি। জি, অধ্যাপক ইউনুস আলী, মানে চিকুনগুনিয়া রোগটা যেভাবে ছড়িয়েছে বলা হচ্ছে, যেটা মানে উপসর্গ যাদের ছিল তাদের পরীক্ষা করে 30% নমুনায় চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে, এটা কতটা উদ্বেগজনক আসলে জনস্বাস্থ্যের জন্য? আচ্ছা, চিকুনগুনিয়া একটা আসলে ভাইরাস জনিত রোগ। এটা ভাইরাস দ্বারা আক্রমণ হয়। এটা আসলে বেসিক্যালি মশা দ্বারা এটা ট্রান্সমিশন হয়। আমরা এটাকে চাইলেই হয়তো কন্ট্রোল করা সম্ভব, কিন্তু এটা এই জনস্বাস্থ্যের যে সমস্ত ব্যবস্থাপনা আছে, যেমন ডেঙ্গু এবং এই চিকুনগুনিয়া সেম ওয়েতে হয়, এটা ছড়ায় আর কি, বিস্তার করে। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে এভাবে মশাগুলোকেই মশক কন্ট্রোল, মশক নিধন যে পদ্ধতি, এটাকেই জোরদার করা হচ্ছে না। এই জন্যই আমরা এটাতে আমাদের প্রচুর জনগণ এটাতে অ্যাফেক্টেড হচ্ছে। এবং হাসপাতালগুলোতে যে আপনারা যেটা আলোচনা করছিলেন, আমি শুনছিলাম যে হাসপাতালগুলোতে চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর প্রচুর রোগী, এবং এটা বেসিক্যালি এরকম ফাটাল ডিজিজ না, এটাতে মৃত্যুবরণ করে না, কিন্তু স্বাস্থ্য ঝুঁকি এবং এটাতে যে মানে দীর্ঘদিন অসুস্থ হয়ে বিছানাতে শয্যাশায়ী হয়ে থাকে, এটাতে প্রচুর জ্বর হয়, এই যে জয়েন্টে পেইন হয়, মানুষগুলো কিছুটা মানে অনেক চিকুনগুনিয়ার পেশেন্টকে আমরা দেখেছি যে কিছুটা বিকলাঙ্গের মতো হাঁটতে পারে না, এরকম মানে জয়েন্ট পেইনই এটা হলো মেইন ইয়া। তারপরে আপনার যেটা আরও যে উপসর্গগুলো থাকে, যেমন স্কিন র্যাশ হয়, তারপরে আপনার এই যে রোগী খুব দুর্বল হয়ে যায়, ফেটিক বলি আমরা, ফেটিক হয়ে যায়, এই সমস্ত উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে প্রচুর। এটা আপনারা এখন এগুলো মানে রোগী কিভাবে শনাক্ত করছেন? কারণ মাত্র 2 জায়গায় আসলে এটা হয়, আমি দেখছিলাম
আচ্ছা আইডিসিআর এ আছে। আর একটা এনআইএলএমআরসি, মানে যেটা আচ্ছা আমরা এটাকে আমরা বেসিক্যালি বলা হয় যে এটাগুলোকে ক্লিনিক্যালি আমরা রোগীর যে সিমটম আছে, মানে আর তো কোনো উপায়ও নেই আসলে ক্লিনিক্যালি করা হ্যাঁ, ছাড়া, যেহেতু এটাই করা হয়। এটা আর একটা available রক্ত না। পরীক্ষা আছে যেটা পিসিআর পরীক্ষা, এটা একটু জটিল। আর যেটা আমরা একটা অ্যান্টিবডি টেস্ট করি, এটা আবার সব জায়গায় করা যায়। এটা আবার কিন্তু ডেফিনিট না, যেটা অ্যান্টিবডি টেস্ট করা হয় এটা ডেফিনিট টেস্ট না, মানে এটা আমরা কে বলি একটা ইনডাইরেক্ট এভিডেন্স। আর ডাইরেক্ট এভিডেন্স যেটা আপনি যেটা বলছিলেন যে দুইটা জায়গাতে হয়, ওটা ওই যে পিসিআর পরীক্ষাতে করা হয়, ওটার জন্য কিটস লাগে, ওটার তো অপ্রতুলতা আছে, মানে সাপ্লাই এর ঘাটতি আছে। এবং এটা আসলে উচিত যে সবগুলো হাসপাতালে এগুলো অ্যাভেলেবল করা উচিত। জি, কোনো তবেই কোনো এগুলা- মন্তব্য বা প্রশ্ন যদি থাকে আমি একদম শেষ কোনো পর্যায়ে। প্রশ্ন নেই। হ্যাঁ, জি। তাহলে এদের আমার একটা ছোট্ট প্রশ্ন আছে যে মানে চিকুনগুনিয়া হবার পরে বলা হচ্ছে যে 96% মানে জয়েন্টে পেইন থাকবে, 29% ক্লান্তি থাকবে, 19% ক্ষেত্রে মানে ফুলে যেতে পারে জয়েন্টগুলো, এরকম এই উপসর্গগুলো থাকবে এবং দীর্ঘদিন থাকে, দীর্ঘস্থায়ী উপসর্গ। জি। মানে দীর্ঘস্থায়ী এগুলোর এমনকি বলা হয় এগুলোর যে- চিকিৎসা বা এগুলোর কোনো মানে কি ধরনের ডেফিনিট এরকম চিকিৎসা নাই। এটা আসলে যে আপনি যেটা বলেন উপসর্গকেই চিকিৎসা করতে হবে। আচ্ছা, উপসর্গ যেটা, যেমন ব্যথা থাকলে ব্যথার ওষুধ দিতে হবে, এবং ব্যথার ওষুধটাকে একটু সাবধানতার সহিত দিতে হয়। যেমন আমরা সাধারণত প্যারাসিটামল দিয়ে চিকিৎসাটা শুরু করি, এবং এটাকে ব্যথা এবং যে জ্বর থাকে এটার উপসর্গটাকে লাঘব করে। আর নিউট্রিশন দিতে হয়, আর ফ্লুইডটা মানে পানি শূন্যতা যেন না হয়, এই দিকটা বেশি খেয়াল রাখতে মানে একটু হবে। বেশি পানি খেতে হ্যাঁ, হবে হ্যাঁ, এই সময়। ফ্লুইড খেতে হবে, পানি খেতে হবে, যেন ডিহাইড্রেশন বা পানি শূন্যতা না হয়, রোগী যেন এই যে ইয়া হয়ে যায়, ফেইন্ট হয়ে যায়, মানে আমরা যেটা বলি শকে চলে যায় আর কি, সেটা যেন না যায়। আর এটা ওই আমরা যেটা প্যারাসিটামল বা যে ব্যথানাশক ওষুধ যেটা দেই, এটা আমরা ওই যেটা এনআইসিডি বলি আমরা, যেগুলো এবং অ্যাসপিরিন, এই ধরনের ওষুধ প্রথমত আমরা দেই না রোগ না, তার মানে confirm না হওয়া। এভাবে ওষুধ তো খাওয়াও ঠিক নয়, নিশ্চয়ই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে মানে জি। ডাক্তারের পরামর্শেই আসলে চিকিৎসাটা চালিয়ে যেতে হবে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার এস.এম. ইউনুস আলী যুক্ত হবার জন্য একাত্তর জার্নালে। একই সঙ্গে ইলিয়াস খান, আপনাকেও ধন্যবাদ জানাই আমার সঙ্গে দীর্ঘ সময় যুক্ত থাকার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ একাত্তর জার্নাল এত সময় ধরে দেখার জন্য। আগামীকাল একই সময় আবার দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি, সঙ্গেই থাকবেন আশা করি।